দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, নবকুমার ইনস্টিটিউশন অ্যান্ড ডক্টর শহীদুল্লাহ কলেজে আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লাভলি আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। প্রথমে চলো আমরা জেনে নিই মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা, আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন একটি বল পয়েন্ট কলম ক্রয় করতাম 3 টাকা দিয়ে, কিন্তু আজ 2020 সালে তোমরা একটি কলম ক্রয় করছো কত দিয়ে? 5 টাকা দিয়ে। পূর্বে একটি কলমের দাম ছিল 3 টাকা, আর 2020 সালে তোমরা একটি কলমই ক্রয় করছো 5 টাকা দিয়ে। শিক্ষার্থীরা, কলমের পরিমাণ কিন্তু বাড়েনি, একটি কলমই আছে, কিন্তু একটি কলমের জন্য পূর্বে যখন আমি একটি কলমের জন্য দাম দিতাম 3 টাকা, এখন তোমরা সেই একটি কলমই ক্রয় করছো 5 টাকা। অর্থাৎ দ্রব্যের পরিমাণ বাড়েনি, কিন্তু দ্রব্যের দামটি বেড়ে গিয়েছে। তাহলে অর্থের মূল্য কিন্তু কমে গেল। দেখো, পূর্বে একটি কলমের দাম ছিল 3 টাকা, এখন একটি কলমেরই দাম দিচ্ছ তোমরা 5 টাকা। তাহলে শিক্ষার্থীরা কি হলো? অর্থ মূল্যটা কমে গেল, কিন্তু দ্রব্যের মূল্যটা বেড়ে গেল। আর এই পরিস্থিতিকেই বলে মুদ্রাস্ফীতি। কোন দেশে যখন অর্থের যোগান বৃদ্ধি পায় তখন দ্রব্য সামগ্রীর চাহিদা বাড়ে। সেই তুলনায় উৎপাদন না বাড়লে দেশের সার্বিক দাম স্তর বৃদ্ধি পায়, আর দাম স্তরের এরূপ বৃদ্ধিকে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে। শিক্ষার্থীরা, কোনো দেশে যখন অর্থের যোগান বেড়ে যাবে তখন মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যাবে বা মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে। তখন তাদের বিভিন্ন ভোগ্য দ্রব্যের প্রতি চাহিদা বেড়ে যাবে। কিন্তু সেই চাহিদার অনুপাতে যদি কোনো দেশে যোগানের পরিমাণ না বাড়ে বা উৎপাদন না বাড়ে, তাহলে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাবে, আর দ্রব্য সামগ্রীর দাম এরূপ বেড়ে যাওয়াকে অর্থনীতিতে বলে মুদ্রাস্ফীতি। অর্থনীতিবিদ ক্রাউথারের মতে মুদ্রাস্ফীতি হলো এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অধ্যাপক কুলবর্ণের মতে মুদ্রাস্ফীতি হলো এমন একটি পরিস্থিতি যখন অধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে ধাবিত হয়। শিক্ষার্থীরা দেখো, আমি একটি প্রবাহ চিত্রের মাধ্যমে তোমাদেরকে খুব সহজে মুদ্রাস্ফীতির ধারণাটি বোঝাতে চেষ্টা করেছি। যখন অর্থের যোগান বৃদ্ধি পায় কোনো দেশে, তখন মানুষের দ্রব্য সামগ্রীর চাহিদা বাড়ে। সেই তুলনায় যদি উৎপাদন না বাড়ে দেশে, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়, আর দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পাবে তখন অর্থের মূল্য হ্রাস পাবে বা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাবে। আর এরূপ পরিস্থিতিকে অর্থনীতিতে বলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পাল ইনফ্লেশন সম্পর্কে। কোনো দেশে যখন সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখন তাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। শিক্ষার্থীরা, অর্থের যোগান বাড়লে সুদের হার কমে যায়। সুদের হার কমে, যার ফলে বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ যদি কোনো দেশে বৃদ্ধি পায় তাহলে কর্মসংস্থান বাড়ে, মানুষের আয় বাড়ে, তখন ভোগ্য দ্রব্যের প্রতি মানুষের চাহিদা তথা সামগ্রিক চাহিদা বাড়ে। আর সামগ্রিক চাহিদা বৃদ্ধির অনুপাতে যদি দ্রব্য সামগ্রীর যোগান না বাড়ে, তাহলে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়ে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। অর্থাৎ কোনো দেশে সামগ্রিক যোগানের পরিমাণ স্থির বা অবস্থায়, অর্থাৎ উৎপাদন যদি কোনো না বাড়ে, সেই অবস্থায় যদি সামগ্রিক চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, তার ফলে দেশে দ্রব্য মূল্য বাড়ে। আর এই পরিস্থিতিকে বলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চলো শিক্ষার্থীরা, এই বিষয়টি এখন আমরা একটি চিত্রের মাধ্যমে দেখে নিই। দেখো, চিত্রে ভূমিকা নিয়েছে আমরা সামগ্রিক চাহিদা ও যোগান
লম্বকে নিয়েছি দ্রব্যমূল্য। দেখো এখানে কিউ নট হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন, যার মাধ্যমে যোগানের পরিমাণ স্থির বা উৎপাদনের পরিমাণ স্থির বোঝাচ্ছে। এএস নট হচ্ছে সামগ্রিক যোগান রেখা। দেখো শিক্ষার্থীরা, যেটা এডি নট হচ্ছে প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা। এডি নট প্রাথমিক সামগ্রিক চাহিদা রেখা এএস নট যোগান রেখাকে ই নট বিন্দুতে ছেদ করায়। ই নট বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। এই ক্ষেত্রে দ্রব্যের দাম হচ্ছে OP1। এখন যদি দেশে যোগানের পরিমাণ উৎপাদনের পরিমাণ OQ নটে স্থির অবস্থায় মানুষের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, তখন সামগ্রিক চাহিদা রেখাটি উপরে স্থানান্তরিত হয়ে AD1 হবে। AD1 রেখাটি এএস নট রেখাকে E1 বিন্দুতে ছেদ করেছে। তখন দেখো দ্রব্যের দাম P1 থেকে বৃদ্ধি পেয়ে P2 হয়ে যাবে। এই যে সামগ্রিক চাহিদার পরিমাণ, সামগ্রিক চাহিদা রেখা এডি নট থেকে AD1 এ স্থানান্তরিত হওয়ায় দ্রব্যের দাম P1 থেকে P2 তে বৃদ্ধি পেল। এই P1 P2 পরিমাণ দাম বৃদ্ধি হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এবার আমরা আলোচনা করব ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন সম্পর্কে। যখন কোনো দেশে উৎপাদনের উপকরণের দাম বৃদ্ধি পায়, তখন উৎপাদনকারীদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, অর্থাৎ দ্রব্য উৎপাদন করতে গিয়ে তাদের ব্যয়টা বৃদ্ধি পায়। তখন উৎপাদনকারীরা কি করে? দ্রব্যের দামটা বাড়ায় দেয়। তার ফলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে বলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। শিক্ষার্থীরা, উপকরণ দাম যেমন শ্রম, কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদির দাম বাড়লে উৎপাদন ব্যয় বাড়ে। এমন অবস্থায় দ্রব্যের চাহিদা স্থির থেকে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যদি উৎপাদন হ্রাস পায়, তবে দ্রব্যের যোগান কমে। এরূপ অবস্থায় দাম স্তর বৃদ্ধি পেলে যে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে। আমরা একটি চিত্রে যদি দেখি, চিত্রে ভূমি অক্ষে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান এবং লম্বকে নিয়েছি আমরা দ্রব্যমূল্য। দেখো সামগ্রিক চাহিদা রেখা হচ্ছে এডি নট। প্রথমে সামগ্রিক যোগান রেখা এএস নট এডি নট রেখাকে ই নট বিন্দুতে ছেদ করায়। দ্রব্যের পরিমাণ হলো OQ নট, দাম হলো OP নট। এখন যদি উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দ্রব্যের যোগান হ্রাস পায় বা উৎপাদন কমে, এমন অবস্থায় সামগ্রিক যোগান রেখাটি উপরে স্থানান্তরিত হয়ে AS1 হবে। তখন সামগ্রিক যোগান রেখাটি এডি নট চাহিদা রেখাকে E1 বিন্দুতে ছেদ করায় দাম স্তর P0 থেকে বৃদ্ধি পেয়ে P1 হয়ে গেল এবং উৎপাদনের পরিমাণ দেখো Q0 থেকে হ্রাস পেয়ে Q1 হয়ে গেল। শিক্ষার্থীরা, এই যে সামগ্রিক যোগান, এই যে উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদনের পরিমাণ হ্রাস পেল বা সামগ্রিক যোগানের পরিমাণ হ্রাস পেল Q0 Q1 পরিমাণ, এর ফলে যে দাম স্তর P1 পরিমাণ বৃদ্ধি পেল, P0 P1 পরিমাণ যে দাম স্তর বৃদ্ধি পেল তাকে বলে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। শিক্ষার্থীরা, এখন চলো আমরা জেনে নিই কোন দেশে মুদ্রাস্ফীতির কি কি কারণ রয়েছে, কি কি কারণে কোন দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে। প্রথম কারণ, অর্থের যোগান বৃদ্ধি। কোন দেশে যখন অর্থের যোগান বৃদ্ধি পায় তখন মানুষের কাছে অর্থের পরিমাণ বেড়ে যায় বা মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, তখন মানুষের সামগ্রিক চাহিদা বেড়ে যায়। এমত অবস্থা যদি দ্রব্য সামগ্রীর যোগান বা উৎপাদন না বাড়ে তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। সরকারি ব্যয় বৃদ্ধি। অনেক দেশের সরকার উন্নয়নমূলক কাজের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে বা সরকারি ব্যয় বৃদ্ধি করে। এমত অবস্থায় যদি বা সরকারি ব্যয় বৃদ্ধির অনুপাতে যদি কোনো দেশে উৎপাদনের পরিমাণ না বাড়ে তখন মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়।
ঘাটতি ব্যয়। অনেক সময় কোনো অনেক দেশের সরকার দেশের উন্নয়নমূলক কাজের জন্য আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, অর্থাৎ ঘাটতি ব্যয় দেখা দেয়। এই ঘাটতি ব্যয় পূরণের জন্য সরকার দেশে অতিরিক্ত মুদ্রা সৃষ্টি করে, যার ফলে মুদ্রার সরবরাহ বৃদ্ধি পায়। এমত অবস্থায় মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যায় এবং সামগ্রিক চাহিদা বেড়ে যায়, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। ব্যাংক ঋণের প্রসার। কোনো দেশে যদি ব্যাংক ঋণ অনেক প্রসারিত থাকে এবং জনগণ খুব সহজে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ গ্রহণ করতে পারে, তাহলে জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যায় বা মুদ্রার সরবরাহ অর্থের পরিমাণ বেড়ে যায় এবং অর্থের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সামগ্রিক ব্যাংক ঋণের প্রসার। কোনো দেশে যখন ব্যাংক ঋণের প্রসার থাকে, অর্থাৎ জনগণ যখন ব্যাংক থেকে সহজেই ঋণ নিতে পারে, তাদের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যায়, যার ফলে তাদের চাহিদা বেড়ে যায়, দ্রব্য সামগ্রী ক্রয়ের প্রতি চাহিদাটা বেড়ে যায়। এমত অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। ব্যয়যোগ্য আয় বৃদ্ধি। মানুষের হাতে যদি ব্যয়যোগ্য আয় বাড়ে, তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। উৎপাদন হ্রাস। কোন দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কোনো কারণে উৎপাদনের পরিমাণ হ্রাস পায়, তখন কিন্তু দেশের চাহিদা থাকে পর্যাপ্ত পরিমাণে ভোগ্যদ্রব্যের প্রতি, তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। যুদ্ধ ব্যয় নির্বাহ। অনেক দেশ তাদের যুদ্ধ ব্যয় নির্বাহের জন্য নতুন মুদ্রা প্রচলন করে, যার ফলে অর্থের সরবরাহ বৃদ্ধি পায় এবং সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। রপ্তানি পরিমাণ বৃদ্ধি। কোনো দেশে যদি রপ্তানি আয় বাড়ে, তখন মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়ে যায় বা মুদ্রার সরবরাহ বেড়ে যায়, তখন ভোগ্যদ্রব্যের প্রতি চাহিদা বেড়ে দ্রব্যমূল্য বাড়ে, যার ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। জনসংখ্যা বৃদ্ধি। কোনো দেশে ভোগ্যদ্রব্যের তুলনায় যদি অধিক পরিমাণে জনসংখ্যা থাকে, অর্থাৎ উৎপাদিত দ্রব্যের তুলনায় যদি জনসংখ্যার পরিমাণ বেশি থাকে, তাহলে মানুষের চাহিদাটা বেশি থাকে, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। চোরাচালান ও মজুতদারি। চোরা কারবারি এবং মজুতদারিরা দেশের দ্রব্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে, যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি উৎপাদন হ্রাস পায়, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, কোনো দেশে মুদ্রাস্ফীতি অর্থনীতির বিভিন্ন খাতের উপরে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে। অর্থনীতির উৎপাদন, তারপরে আয়, উৎপাদন, কর্মসংস্থান, আয় ও সম্পদ বন্টন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে মুদ্রাস্ফীতির প্রভাবটা বিভিন্ন রকম হয়। চলো আমরা জেনে নিই মুদ্রাস্ফীতির প্রভাব সম্পর্কে। মুদ্রাস্ফীতির প্রভাব। উৎপাদনের উপর প্রভাব। কৃষিখাত। কৃষিখাতের উপরে মুদ্রাস্ফীতির প্রভাবটা অনুকূল হয়, কারণ যারা কৃষি পণ্য উৎপাদন করে, তাদের পণ্য উৎপাদন করতে গিয়ে যে ব্যয় হয়, অর্থাৎ উৎপাদনের উপকরণের মূল্যের তুলনায় উৎপাদিত পণ্যের মূল্যটা বেশি হয় মুদ্রাস্ফীতির কারণে, যার ফলে কৃষিখাতের যারা উৎপাদনকারী, তারা মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় এবং কৃষিখাতে অনুকূল প্রভাব পড়ে। শিল্পখাত। অনুরূপভাবে শিল্পপতিরাও মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়, অর্থাৎ শিল্প খাতের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অনুকূল প্রভাব ফেলে। সেবা খাত। যারা সেবাদানকারী, তারাও মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয়, কারণ তারা মুদ্রাস্ফীতির ফলে তাদের সেবা বেশি দামে বিক্রয় করে বা তাদের সেবার বিনিময়ে বেশি মজুরি আদায় করে থাকে, যার ফলে সেবা খাতের উপরে মুদ্রাস্ফীতি অনুকূল প্রভাব পড়ে। কর্মসংস্থানের উপর প্রভাব। মুদ্রাস্ফীতির ফলে কর্মসংস্থানের উপরে অনুকূল প্রভাব পড়ে। কোনো দেশে যদি অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব অবস্থা বিদ্যমান থাকে, তখন মৃদু মুদ্রাস্ফীতি কোনো দেশের কর্মসংস্থানের উপরে অনুকূল প্রভাব
ফেলে থাকে। কারণ মৃদু মুদ্রাস্ফীতির ফলে, অর্থাৎ কোনো দেশে যদি দ্রব্যমূল্য আস্তে আস্তে বাড়ে বা ধীরগতিতে বাড়ে, তখন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের প্রতি উৎসাহিত হবে, তারা অধিক পরিমাণে বিনিয়োগ করবে এবং তাদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অধিক পরিমাণে শ্রমিক নিয়োগ করবে, যার ফলে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব হ্রাস পাবে। তাহলে মৃদু মুদ্রাস্ফীতি কোনো দেশে কর্মসংস্থানের উপর অনুকূল প্রভাব ফেলে। আয় ও সম্পদ বন্টনের উপরে প্রভাব। প্রথমে জেনে নিই আমরা সীমিত আয়ের লোকের উপরে মুদ্রাস্ফীতির কী প্রভাব পড়ে। সীমিত আয়ের লোকেদের উপরে মুদ্রাস্ফীতির প্রভাবটা প্রতিকূল হয়ে থাকে, কারণ তাদের আয় খুব একটা বাড়ে না, কিন্তু সেই তুলনায় দ্রব্যমূল্য অধিক বৃদ্ধি পায়, যার ফলে মুদ্রাস্ফীতির সময় সীমিত আয়ের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়। শ্রমিক শ্রেণী, যারা শ্রমিক শ্রেণী মুদ্রাস্ফীতির সময় তারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের মজুরি বৃদ্ধির হার অপেক্ষা দ্রব্যমূল্য অধিক হারে বৃদ্ধি পায়, যার ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়। কৃষিজীবী, মুদ্রাস্ফীতিতে গরিব ও প্রান্তিক কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যারা ধনী কৃষক তারা অধিক লাভবান হয়, কারণ তাদের পণ্য উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ উপকরণ ব্যয় হয়, অর্থাৎ উপকরণ মূল্যের তুলনায় উৎপাদিত পণ্য তারা অধিক দামে বিক্রয় করে মুদ্রাস্ফীতির ফলে, যার ফলে ধনী কৃষকরা লাভবান হয়। ক্রেতা ও ভোগকারী, মুদ্রাস্ফীতির সময় যারা সাধারণ ক্রেতা এবং ভোগকারী তারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ মুদ্রাস্ফীতির কারণে তারা একই পরিমাণ পণ্য পূর্বের চাইতে অধিক পরিমাণ মূল্যে ক্রয় করে থাকে। ঋণদাতা, মুদ্রাস্ফীতির সময় ঋণদাতারা ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা যে পরিমাণ অর্থ ফেরত পায় ঋণের অর্থ, সেই অর্থ তারা পূর্বের চাইতে কম পণ্য ক্রয় করতে পারে। ঋণ গ্রহীতা, মুদ্রাস্ফীতির সময় ঋণ গ্রহীতারা লাভবান হয়, কারণ তারা যদি গৃহীত ঋণ উৎপাদনশীল খাতে ব্যয় করে তাহলে সেই পণ্য তারা অধিক দামে বিক্রয় করে লাভবান হতে পারে। উৎপাদনকারী ও ব্যবসায়ী, মুদ্রাস্ফীতিতে উৎপাদনকারী ও ব্যবসায়ীরা লাভবান হয়, কারণ তারা তাদের উৎপাদিত পণ্য অধিক দামে বিক্রয় করতে পারে। করদাতা, মুদ্রাস্ফীতির সময় করদাতারা লাভবান হয়, কারণ তারা পূর্বের চেয়ে কম পণ্যদ্রব্য বিক্রয় করে তাদের কর পরিশোধ করতে পারে। শিক্ষার্থীরা, মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য সবসময় মঙ্গলজনক হয়। উল্লম্ব মুদ্রাস্ফীতি বা মুদ্রার দাম স্তর যদি লাফিয়ে বাড়ে, তা একটা দেশের অর্থনীতির উপরে অস্থিতিশীল অবস্থান সৃষ্টি করে, তাই প্রয়োজন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে। চলো এখন আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো সম্পর্কে আলোচনা করি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হচ্ছে তিনটি: রাজস্ব নীতি, আর্থিক নীতি এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কার্যক্রম। রাজস্ব নীতি হচ্ছে সরকারের আয়, ব্যয় ও ঋণ সংক্রান্ত নীতিমালা, আর সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। প্রথমে ব্যয় হ্রাস। কোনো দেশের সরকার তার সরকারি ব্যয় হ্রাস করে সামগ্রিক চাহিদার পরিমাণ হ্রাস করতে পারে, যার ফলে দ্রব্যমূল্য হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি হ্রাস হবে। কর বৃদ্ধি। দেশের জনগণের উপরে করের পরিমাণ বৃদ্ধি করে বা নতুন কর আরোপ করলে জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ কমবে, যার ফলে সামগ্রিক চাহিদা হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে। সরকারি ঋণ গ্রহণ। সরকার জনগণ এবং বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করতে পারে, সরকারি ঋণ গ্রহণ করতে পারে, যার ফলে জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ কমবে এবং দ্রব্যমূল্য তাদের সামগ্রিক চাহিদা হ্রাস পেয়ে দ্রব্যমূল্য হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি কমবে। সঞ্চয় প্রবণতা বৃদ্ধি। দেশের জনগণকে সঞ্চয়ের প্রতি উৎসাহিত করে অধিক সুদের হার প্রদানের মাধ্যমে তাদেরকে সঞ্চয়ের প্রতি উৎসাহিত করে যদি সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করা যায়, তাহলে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে, আর তখন তাদের ভোগ্যদ্রব্যের প্রতি চাহিদা হ্রাস পেয়ে দ্রব্যমূল্য হ্রাস পাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। আর্থিক, আমরা পূর্বে জেনেছি মুদ্রাস্ফীতির একটি অন্যতম কারণ হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। তাই কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতি প্রয়োগের মাধ্যমে কোনো দেশের অর্থের যোগান যদি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে মুদ্রাস্ফীতি হ্রাস করা যায়। তাহলে কি করতে পারে কেন্দ্রীয় ব্যাংক? প্রথমে ব্যাংক হার বৃদ্ধি করতে পারে। শিক্ষার্থীরা, চলো প্রথমে আমরা জেনে নিই ব্যাংক হার বলতে কি বোঝায়। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে সুদের হারে ঋণ প্রদান করে তাকে বলে ব্যাংক হার।
কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে ন্যূনতম সুদের হারে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। পুরো দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক হারের পরিমাণ বৃদ্ধি করতে পারে। ব্যাংক হারের পরিমাণ বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সুদের হার বৃদ্ধি করবে, যার ফলে তাদের সাধারণ জনগণ বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে কম পরিমাণে ঋণ নেবে এবং জনগণের হাতে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে, ফলে ভোগ্যদ্রব্যের প্রতি তাদের চাহিদাও হ্রাস পাবে এবং দ্রব্যমূল্য কমবে। নগদ জমার অনুপাত বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ জমার অনুপাত বৃদ্ধি করতে পারে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকের মূলধনের পরিমাণ হ্রাস পাবে এবং সাধারণ জনগণও ব্যাংক থেকে ঋণ নেওয়া হ্রাস পাবে, কারণ বাণিজ্যিক ব্যাংকের ঋণ দান ক্ষমতা তখন হ্রাস পাবে, যার ফলে সামগ্রিক চাহিদা কমবে এবং দ্রব্যমূল্য হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতিও কমবে। খোলা বাজারে ঋণপত্র বিক্রয়। কেন্দ্রীয় ব্যাংক যদি খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করে তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে কোষাগারে জমা থাকবে, যার ফলে বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা কমবে এবং জনগণের হাতেও তখন নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে, যার ফলে সামগ্রিক চাহিদা হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি কমবে। নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রম। কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দিতে পারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কোন বিশেষ খাতে তারা ঋণ প্রদান করতে পারবে, তাহলে বাণিজ্যিক ব্যাংকগুলো সকল ক্ষেত্রেই ঋণ প্রদান ক্ষমতা কমবে এবং মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে, সামগ্রিক চাহিদা হ্রাস পেয়ে দ্রব্যমূল্য কমবে এবং মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কার্যক্রম। প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কার্যক্রমের মধ্যে সরকার দ্রব্যমূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিতে পারে, অর্থাৎ সরকার কোনো দ্রব্যমূল্যের সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে পারে এবং এরপরে আর দ্রব্যমূল্য বাড়ানো যাবে না, তাহলে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে। মজুরি নিয়ন্ত্রণ। সরকার মজুরির হার যদি কমিয়ে দেয় বা মজুরি নিয়ন্ত্রণ করে তাহলে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ হ্রাস পাবে এবং সামগ্রিক চাহিদা হ্রাস পাবে, দ্রব্যমূল্য তখন কমবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে। উৎপাদন বৃদ্ধি। দেশের সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে যদি উৎপাদনের পরিমাণ বাড়ানো যায় তাহলে দেশের চাহিদার অনুপাতে যোগান বাড়বে, তখন দ্রব্যমূল্য হ্রাস পাবে। মজুতদারি ও চোরা কারবারি নিয়ন্ত্রণ করতে হবে যাতে তারা দেশের সম্পদে কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, তাহলে দ্রব্যমূল্য হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি কমবে। আমদানি বৃদ্ধি। কোন দেশে যদি কোনো পণ্যের ঘাটতি থাকে তাহলে বিদেশ থেকে সেই পণ্য আমদানি করে পণ্যের ঘাটতি পূরণ করা গেলে তাহলে মানুষের চাহিদা পূরণ হবে এবং দ্রব্যমূল্য হ্রাস পাবে। ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন। সরকার ন্যায্য মূল্যে পণ্যদ্রব্য বিক্রয় কেন্দ্র স্থাপন করতে পারে, তাহলে দ্রব্যমূল্য হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি কমবে। শিক্ষার্থীরা, এখন আমরা এই যে মুদ্রাস্ফীতি সম্পর্কে জানলাম, এই মুদ্রাস্ফীতি কি সর্বদাই খারাপ বা মুদ্রাস্ফীতিকে একটি দেশের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ স্বরূপ? চলো আমরা তা জেনে নিই। কোন দেশে মুদ্রাস্ফীতি যখন খুব দ্রুততার সাথে বাড়ে, অর্থাৎ লাফিয়ে বাড়ে, তখন সেই মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। কিন্তু কোনো দেশে যদি মৃদু মুদ্রাস্ফীতি থাকে, অর্থাৎ মাইল্ড ইনফ্লেশন থাকে, তখন উৎপাদনকারী বা বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত হয়, যার ফলে বিনিয়োগ বাড়ে। মুনাফার প্রত্যাশায় উৎপাদনকারীরা উপাদান সমূহের নিয়োগ বাড়াতে থাকে, অর্থাৎ অধিক পরিমাণে পণ্য উৎপাদনের জন্য পণ্যের উপকরণ যেমন শ্রমিকের নিয়োগ তারা বাড়াতে থাকে, যার ফলে কর্মসংস্থান বাড়ে এবং একটা দেশে বেকারত্ব হ্রাস পায়। দেশের প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য সম্পদের ব্যবহার বৃদ্ধি পায় এবং উৎপাদনের পরিমাণ ও জাতীয় আয় বাড়ে, আর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। শিক্ষার্থীরা, কোনো দেশে যখন মৃদু মুদ্রাস্ফীতি থাকবে তখন বিনিয়োগকারীরা অধিক পরিমাণে বিনিয়োগে উৎসাহিত হবে, আর তারা যখন বিনিয়োগ করবে তাদের প্রতিষ্ঠানে পণ্য উৎপাদনের জন্য তারা অধিক পরিমাণে শ্রমিক নিয়োগ করবে, যার ফলে দেশে কর্মসংস্থানের হার বাড়বে, বেকারত্ব কমবে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, দারিদ্রতা কমবে, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়বে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে। তাহলে মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য সবসময় খারাপ নয়। মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য আশীর্বাদও বয়ে আনে।
শিক্ষার্থীরা? তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম মুদ্রাস্ফীতির সংজ্ঞা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় এবং সমাজের বিভিন্ন শ্রেণী বা অর্থনীতির বিভিন্ন খাতের উপরে মুদ্রাস্ফীতির প্রভাব, এবং মুদ্রাস্ফীতি একটি অর্থনীতির জন্য অভিশাপ না আশীর্বাদ স্বরূপ। তোমরা এই বিষয়গুলো আজকে পড়ে নিবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকে ক্লাসটি আমি শেষ করছি।